আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বায়োলজি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়, অর্থাৎ মানব শরীরতত্ত্ব যে মানে একটা হচ্ছে টাইটেল আছে, সেই টাইটেলের আন্ডারে তিনটা অধ্যায় আছে। মানে এই মানব শরীরতত্ত্বে সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত। তো মানব শরীরতত্ত্বের এটা হচ্ছে প্রথম অধ্যায়, অর্থাৎ পরিপাক ও শ্বসন। পরিপাক ও শ্বসন নাম দেওয়ার কারণ হলো এই মানে এখানে আলোচনা করা হবে মানবদের খাদ্য কিভাবে পরিপাক হয় এবং সেটা পরবর্তীতে শোষণ হয়, এবং এর সাথে এই অধ্যায়ের শেষে স্থূলতা সম্পর্ক নিয়েও আলোচনা করা আছে। তো এখানে শুধুমাত্র এই অধ্যায়ের যে বেসিক ধারণা বা পরিপাকের জন্য কি কি দরকার হয় এই সম্পর্কে হালকা পাতলা বা এই পুরো অধ্যায়ের একটা সামারি করার চেষ্টা হয়েছে। আচ্ছা, তো খাদ্য আমরা খাই, যে কোনো ধরনের খাদ্য খাই, সেটা হচ্ছে আমরা জটিল একটা খাদ্য খাই। সেই জটিল খাদ্য বিভিন্ন হরমোন এবং এনজাইমের সহায়তায় ভাঙে এবং ভেঙে ছোট ছোট খাদ্য টুকরায় পরিণত হয়, যা আমাদের দেহে শোষণ হয়। এবং খাদ্য শোষণ কোথায় হয় সেটা হচ্ছে আলোচনার মাধ্যমে পরবর্তীতে শেষে দেখানো হবে। আচ্ছা, তো আমরা দেখলাম যে জটিল খাদ্য বিভিন্ন হরমোন অথবা এনজাইমের সহায়তায় ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত হচ্ছে। এই প্রক্রিয়াটাই হচ্ছে পরিপাক প্রক্রিয়া। অর্থাৎ যে জৈব ও রাসায়নিক প্রক্রিয়ায় বা যে যান্ত্রিক এবং রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্য বিভিন্ন হরমোন এবং এনজাইমের সহায়তায় ভেঙে ছোট ছোট খাদ্য কণায় পরিণত হয় এবং সেটা হচ্ছে কি দেহের শোষণযোগ্য হবে, সেটা হচ্ছে আমাদের খাদ্য পরিপাক। আর এই খাদ্য পরিপাকে যে একটা অনেকগুলো অঙ্গ সমন্বয়ে যে তন্ত্রটা গঠিত হচ্ছে সেটা হচ্ছে পরিপাক তন্ত্র, অথবা বইয়ে বলা আছে হচ্ছে পৌষ্টিক তন্ত্র। আচ্ছা, তো আবার বলা যায় যে খাদ্য পরিপাক করার জন্য যে তন্ত্রগুলো থাকে বা সেগুলোকে জটিল খাদ্য সরল খাদ্য করার জন্য যে হচ্ছে অঙ্গগুলো আছে এবং এই অঙ্গগুলো সমন্বয়ে একটা হচ্ছে আমরা কি জানি যে অনেকগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র হয়। মানে কোষ কোষ থেকে হয় টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ এবং অনেকগুলো অঙ্গ মিলে হচ্ছে তন্ত্র হয়। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পৌষ্টিক তন্ত্র। পৌষ্টিক তন্ত্রের হলো দুইটা অংশ, একটা হলো পৌষ্টিক নালী, এই পাশে আছে হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। অর্থাৎ খাদ্য পৌষ্টিক নালীর ভিতর দিয়ে যাবে, আর এই পৌষ্টিক গ্রন্থি, এই গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসরণ হবে এবং কিছু কিছু ক্ষেত্রে হরমোন নিঃসরণের ব্যাপারও আছে, সেটা পরে অগ্নাশয়ের ভিতরে হরমোন পাওয়া যায়। আচ্ছা, তো এই পৌষ্টিক গ্রন্থি থেকে যে গ্রন্থিগুলো আছে সেগুলো ক্রমান্বয়ে খাদ্যের উপর ক্রিয়া করে সেই খাদ্যকে জটিল থেকে সরল অর্থাৎ আমাদের দেহের শোষণযোগ্য খাদ্যে পরিণত করবে। আচ্ছা, তাহলে এই পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক নালীর মধ্যে মোট 1 2 3 4 5 6 7 8 8 9টা অংশ আছে। আর পৌষ্টিক গ্রন্থি খাদ্য পরিপাকে আমাদের দেহে এমনিতে অনেকগুলো গ্রন্থি আছে, তো তার মধ্যে খাদ্য পরিপাকে এই 5টা গ্রন্থি কাজ করে। তাহলে খাদ্য পরিপাকে কয়টা গ্রন্থি কাজ করে? মোট 5টা গ্রন্থি কাজ করে। আর পৌষ্টিক নালী, পৌষ্টিক নালীর মধ্যে আমরা এখানে সিরিয়ালি দেখতে পাচ্ছি যে প্রথমে মুখ ছিদ্র, তারপরে মুখ গহ্বর, গলবিল, অন্যান্য পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র এবং পায়ু। আচ্ছা, এই পৌষ্টিক নালী টোটালি হচ্ছে আমাদের দেহে 8 থেকে 10 মিটার পর্যন্ত লম্বা হয়। এবং এরপরে হচ্ছে মুখ ছিদ্র। তো মুখ ছিদ্র আসলে এখানে আঁকানো সম্ভব হয়নি, মুখ ছিদ্রটা হচ্ছে মানে স্লাইডের মাধ্যমে ভিডিওতে ছবিতে দেখানো হবে। আচ্ছা, এরপরে মুখ গহ্বর, এটা একই অবস্থা। আচ্ছা, এরপরে গলবিল, গলবিলের যেটা দৈর্ঘ্য আমাদের দেহে, অর্থাৎ মুখ ছিদ্র এবং মুখ গহ্বরের পরে গলবিলের দৈর্ঘ্য হচ্ছে 12.5 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে হচ্ছে অন্ননালী। অন্ননালী হচ্ছে এটার ডবল, অর্থাৎ 25 সেন্টিমিটার। কিন্তু হচ্ছে নিউ এডিশনের যে বই অর্থাৎ 2022 সেখানে লেখা আছে হচ্ছে 23 থেকে 25 সেন্টিমিটার। তো ধরলাম এইভাবে মনে রাখা যাবে যে গলবিল, গলবিলের চেয়ে হচ্ছে ডাবল হলো অন্ননালী। আচ্ছা, অন্ননালীকে ইংরেজিতে অস্পিজিয়াস বা আমরা হচ্ছে যে যেটাই উচ্চারণ করি সেটা বলতে পারি। আচ্ছা, সরি, অন্ননালী। আচ্ছা, এর সাথে সাথে এগুলোর সাথে যে ইংলিশ টার্ম গুলো আছে সেগুলো হচ্ছে পড়ে রাখার চেষ্টা করব। এরপরে হচ্ছে আমাদের পাকস্থলী। পাকস্থলীটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য হচ্ছে 30.5 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 15.2 সেন্টিমিটার। আচ্ছা, এগুলো সব সেন্টিমিটারে। আচ্ছা, এরপরে পাকস্থলীর মোট হচ্ছে আর কিছু অংশ আছে, সেই অংশগুলা পরবর্তীতে বলা হচ্ছে। এরপরে আমাদের যে ক্ষুদ্রান্ত আছে, এই ক্ষুদ্রান্তটা টোটালি হচ্ছে 6 থেকে 7 মিটার লম্বা এবং বৃহদন্ত্র, বৃহদন্ত্র হচ্ছে 1.5 মিটার লম্বা। এবং এখানে পাইপ সম্পর্কে আসলে কোনো কিছু বলা হয়নি এটা। আচ্ছা, এরপরে যে ক্ষুদ্রান্ত আছে, ক্ষুদ্রান্তের 3টা অংশ আছে, ডিডুনাম, জেজুনাম এবং ইলিয়াম। এদের নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য আছে। যেমন আমরা যদি ডিডুনামের কথা চিন্তা করি, আমরা এখানে একটু মুছি। আচ্ছা, যেহেতু ক্ষুদ্রান্ত আমরা এটুকু বলছি, আমরা এটুকু আপাতত মিশে দিই, দিয়ে এই জায়গায় যেন হচ্ছে দৈর্ঘ্যগুলো লেখা যায়। আচ্ছা, ক্ষুদ্রান্তে যেটা হচ্ছে আমাদের ডিডোনাম, সংক্ষেপে লিখলাম ডি দিয়ে, ডিডোনামের দৈর্ঘ্য হচ্ছে মোটামুটি 25 থেকে 30 সেন্টিমিটারের মতো। আচ্ছা, এরপরে যেটা জেজুনাম আছে সেটা হচ্ছে 2.5 মিটার লম্বা, 2.5 মিটার। এখানে আমরা দেখতে পাচ্ছি সবগুলাই কিন্তু সেন্টিমিটারে, কিন্তু জেজুনাম সেটা হচ্ছে 2.5 মিটার।
এবং যেটা হচ্ছে আমাদের ইলিয়াম আছে সেটা হচ্ছে ক্ষুদ্রান্তের 3/5 গঠন করে। অর্থাৎ ক্ষুদ্রান্তের যে মোট দৈর্ঘ্য 6 থেকে 7 মিটার, এই 6 থেকে 7 মিটারের 3/5 হচ্ছে আমাদের এই ইলিয়ামটা। অর্থাৎ এই যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি ইলিয়ামটা হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা, তাহলে এইটুকু মিশানো যায়। ক্ষুদ্রান্তের পরে যে বৃহদন্ত, বৃহদন্তটা শুধুমাত্র হচ্ছে 1.5 মিটার লম্বা। আর বৃহদন্তের 3টা অংশ আছে, সেটা হচ্ছে সিকাম, কোলন, মলাশয় এবং কোলনেরও আমরা হচ্ছে 4টা অংশ দেখতে পাবো। আচ্ছা, তাহলে এই পাশে আপাতত মুছে দেওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে অন্ননালী। তো খাদ্য বস্তু আমরা প্রথম হচ্ছে যখন মানে মুখে গ্রহণ করব খাদ্য, সেখানে হচ্ছে যান্ত্রিক পরিপাক হয়। অর্থাৎ দাঁতের সাহায্যে খাদ্যগুলো হচ্ছে কেটে ছোট ছোট টুকরায় পরিণত করা হয় এবং সেইখানে হচ্ছে আমাদের লালাগ্রন্থি থেকে লালা রস থেকে যে এনজাইম আছে সেগুলো নিঃসরণ হয়। তো আজকে আসলে পরিপাক প্রণালীটা নিয়ে, মানে কিভাবে পরিপাক হয় জটিল খাদ্য থেকে সরল খাদ্য হয়, সেটা মানে আলোচনা করা হবে না। জাস্ট শুধু এগুলো সম্পর্কে একটু বেসিক ধারণা, মানে একটা সামারি কি। আচ্ছা, তো অন্ননালী, এই অন্ননালীর পরের অংশ হচ্ছে আমাদের পাকস্থলী। তবে এই অন্ননালী পাকস্থলীর যে অংশে উন্মুক্ত হচ্ছে সেটা হচ্ছে কার্ডিয়াক। অর্থাৎ কিছুক্ষণ আগে বলা হলো যে পাকস্থলীর কয়েকটা অংশ আছে। আগে হচ্ছে 2019 এডিশনের বইয়ে হচ্ছে 4টা অংশ লেখা ছিল এবং সেটা পরবর্তীতে 2022 এডিশনের বইয়ে হচ্ছে মোট 5টা অংশ দিয়েছে। আচ্ছা, তো এরপরে হলো আমাদের অন্ননালী। অন্ননালীর পরে আছে হচ্ছে আমাদের কার্ডিয়া। অর্থাৎ অন্ননালী যেখানে উন্মুক্ত হচ্ছে সেটা হচ্ছে আমাদের কার্ডিয়া। আচ্ছা, তো এখানে একটা বৃত্তাকার পেশি বলয় থাকে। এই বৃত্তাকার পেশি বলয়ের নাম হচ্ছে কার্ডিয়াক স্ফিংক্টার। আচ্ছা, এরপরে কার্ডিয়ার পরে এখানে দেখা যাচ্ছে একটা গম্বুজাকার অংশ আছে। তো এই গম্বুজাকার অংশের নাম হচ্ছে ফান্ডাস। অর্থাৎ এখানে ফাঁকা থাকে। এরপরে টুকু অংশকে আমাদের বইয়ে হচ্ছে দেহ বলা আছে, যেটা আগে মার্ক করা ছিল না, এখন দেওয়া হয়েছে। আচ্ছা, দেহের পরে আমাদের এইখানে পাকস্থলীর যে অংশটা আমাদের এই যে ক্ষুদ্রান্তের ডিউডোনামে উন্মুক্ত হয়েছে সেটাকে বলা হয়েছে পাইলোরাস। এবং এইখানে একটা বৃত্তাকার পেশি বলয় থাকে যার নাম হচ্ছে পাইলোরিক স্ফিংক্টার। তাহলে কার্ডিয়া, অর্থাৎ এখানে থাকে হচ্ছে কার্ডিয়াক স্ফিংক্টার আর এখানে থাকে হচ্ছে পাইলোরাসে থাকে পাইলোরিক স্ফিংক্টার। আচ্ছা, তাহলে আমাদের পাকস্থলী সম্পর্কে গেল। তাহলে পাকস্থলী সম্পর্কে আমরা আবার একটু সামারি করি। সেটা হচ্ছে আমাদের পাকস্থলী 30.5 সেন্টিমিটার হচ্ছে লম্বা। অর্থাৎ এটা হচ্ছে লম্বালম্বী দৈর্ঘ্য। আর 15.2 সেন্টিমিটার হচ্ছে এটা প্রস্থ। এইটুকু হচ্ছে আমাদের পাকস্থলী সম্পর্কিত হালকা পাতলা একটা সামারি। আচ্ছা, এরপরে পাকস্থলীতে খাদ্যবস্তু আসবে। খাদ্যবস্তু পাকস্থলীতে আসার পর মোটামুটি 2 থেকে 6 ঘন্টা পর্যন্ত অবস্থান করে এবং এইখানে পাকস্থলী অনবরত সংকোচন এবং প্রসারণ হয়। আর সংকোচন এবং এই যে প্রসারণ, এটাকে হচ্ছে পেরিস্টালসিস বলা হয়। আর মানে এটা অনবরত সংকোচন এবং প্রসারণের মাধ্যমে খাদ্যবস্তু মিশ্র একটা পাকমণ্ড বা কায়েমে পরিণত হয়। আর আরেকটা কথা জেনে রাখা দরকার যে পাকস্থলীতে হচ্ছে প্যারাইটাল কোষ থাকে, অর্থাৎ গ্যাস্ট্রিক গ্রন্থি, সেখানে হচ্ছে অক্সিনটি একটা প্যারাইটাল কোষ, সেখান থেকে হচ্ছে এইচসিএল ক্ষরণ হয়। এটা হচ্ছে এইটুকু পাকস্থলী সম্পর্কে জানা যেতে পারে। আচ্ছা, পাকস্থলীর পরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত শুরু হচ্ছে। তো ক্ষুদ্রান্তের সংজ্ঞাটা এরকম হবে যে পাকস্থলীর পরবর্তীতে, অর্থাৎ পাইলোরিক স্ফিংক্টারের পরবর্তীতে, অর্থাৎ পাইলোরিক স্ফিংক্টার থেকে শুরু করে বৃহদন্তের হচ্ছে ইলোলাইটিক স্ফিংক্টারের আগ পর্যন্ত। কারণ অর্থাৎ আমরা জানি হচ্ছে ক্ষুদ্রান্তের 3টা অংশ, ডিউডেনাম, জেজুনাম আর হচ্ছে কি ইলিয়াম। তো এই যে এটা হচ্ছে আমাদের হচ্ছে পাইলোরাসের পাইলোরিক স্ফিংক্টার। আর এখানে হচ্ছে যেখানে ক্ষুদ্রান্ত শেষ হয়েছে এটা হচ্ছে ইলিওলাইটিক স্ফিংক্টার। অর্থাৎ এইটুকু হচ্ছে ডিউডেনাম। আমাদের এই ডিউডেনামের আকৃতি হচ্ছে ইউ আকৃতির। তাহলে আমরা হচ্ছে একটু লিখে নিতে পারি যে ডিউডেনামের আকৃতি ইউ আকৃতির। ডিউডেনামের আকৃতি কি আকৃতির? ইউ আকৃতির। মানব দেহে আরো কিছু ইউ আকৃতির আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে দেখলাম ডিউডেনামের আকৃতি হচ্ছে ইউ আকৃতির। এরপরে আমাদের ম্যান্ডিবল যে চোয়াল সেটা হচ্ছে মোটামুটি ইউ আকৃতির। আর আরেকটা হচ্ছে হায়া ম্যান্ডিবুলার অস্থি, সেটা হচ্ছে আছে, সেটা হচ্ছে মোটামুটি ইউ আকৃতির। এটা এই 3টা আমরা লিখে রাখতে পারি আর স্ক্রিনে হচ্ছে এটা দেখানো হবে, আমি এখানে বোর্ডে লিখতেছি না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডিউডেনাম ইউ আকৃতির। এই ডিউডেনামের পরে যে এইখান থেকে এই অংশটুকু দেখা যাচ্ছে এটা হচ্ছে ইলিয়াম। ইলিয়াম হচ্ছে মোট 2.5 মিটার, সরি জেজুনাম। জেজুনাম হচ্ছে 2.5 মিটার লম্বা এবং জেজুনামের পরে আমরা সবচেয়ে বৃহৎ যে অংশ দেখতেছি সেটা হচ্ছে ইলিয়াম। আচ্ছা, তো এইটা যে আমাদের ক্ষুদ্রান্ত, এই ক্ষুদ্রান্তে মূলত খাদ্যবস্তু প্রধানত হচ্ছে পরিপাক হয়। অর্থাৎ এখানে আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্য এবং শর্করা সবগুলোরই একদম পুরোপুরি পরিপাক সম্পন্ন হয় হচ্ছে আমাদের এই ক্ষুদ্রান্তে। আচ্ছা, ক্ষুদ্রান্তের পর আছে হচ্ছে আমাদের বৃহদন্ত্র।
আমরা পড়ছি বৃহদন্ত 1.5 মিটার লম্বা এবং বৃহদন্তের হচ্ছে 3টা অংশ, কি কি? সিকাম, কোলন এবং হচ্ছে মলাশয়। আমরা জাস্ট এই যে এইটুকু যে অংশ, এইটুকু অংশ হচ্ছে সিকাম, আর সিকামের এখানে হালকা একটা উপবৃদ্ধি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের সরি, এটা হচ্ছে সিকাম। আর এখানে আমরা যে উপবৃদ্ধিটা দেখতে পাচ্ছি বা আঙ্গুলের মতো প্রবর্ধিত অংশ, সেটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স, এবং এই অ্যাপেন্ডিক্স এর সংক্রমণকে বলা হয় হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। অর্থাৎ আমাদের দেহে যে কোনো কিছুর যদি সংক্রমণের কথা বলা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে সাইটিস বা টাইটিস বলা যায়। যেমন অ্যাপেন্ডিক্স এর সংক্রমণকে বলা হয় হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। তারপরে আমাদের মুখে যে হচ্ছে সাইনাসের যে আছে গহ্বর গুলা যে আছে, প্যারানাসাল সাইনাস, অক্সিপিটাল সাইনাস, স্টেনোয়েড, ম্যাক্সিলারি সাইনাস, তো অর্থাৎ সেগুলার সংক্রমণকে বলা হয় হচ্ছে সাইনোসাইটিস। আবার আমাদের মধ্যকর্ণের যে সংক্রমণ, সেটাকে আমরা বলি হচ্ছে ওটাইটিস মিডিয়া। অর্থাৎ কেন বললাম, একটা যখন অঙ্গের কোনো রোগ নিয়ে পড়া হয়, সেই সাথে যদি আরো অঙ্গগুলার মনে রাখা যায় একসাথে, তাহলে ভালো হয়। আবার যেমন হচ্ছে মস্তিষ্কের যে পর্দা, মেনিনজিসের সংক্রমণকে বলা হয় হচ্ছে মেনেনজাইটিস। আবার এরকম আরো রোগ আছে, যেমন হচ্ছে আর্থাইটিস বা হচ্ছে গেটে বাত। তারপরে হচ্ছে গোদ্রোগকে বলা হয় হকে বলা হয় হচ্ছে এলিফ্যান্টিয়াসিস, এরকম একটা ব্যাপার। অর্থাৎ টিয়াসিস, সাইটিস, এগুলো হচ্ছে রোগ। তো এখানে বলা হলো যে সিকামের যে উপবৃদ্ধি, সেটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি মোটা, সেটা হচ্ছে কোলন। আমরা জানি হচ্ছে কোলনের 4টা অংশ, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী, অনুপ্রস্থ, নিম্নমুখী এবং সিগময়েড। এই যে এই অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বমুখী বা হচ্ছে অ্যাসেন্ডিং, যেটা উপর দিকে, সেটাকে আমরা ইংরেজিতে অ্যাসেন্ডিং বলতে পারি। আচ্ছা, এরপরে যেটা এই বরাবর দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের অনুপ্রস্থ বা হচ্ছে ট্রান্সভার্স। ঠিক আছে, তাহলে কোলনের আমরা 4টা অংশের মধ্যে 2টা করলাম, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী, এটা হচ্ছে অনুপ্রস্থ। আচ্ছা, এরপরে এই যে এইটুকু অংশ হচ্ছে নিম্নমুখী বা হচ্ছে ডিসেন্ডিং, সিকাম কোলন, এটা হচ্ছে ডিসেন্ডিং কোলন। আচ্ছা, এরপরে সিকাম, কোলন। আচ্ছা, আমরা হচ্ছে বৃহদন্তের যে 3টা অংশ, সিকাম, কোলন গেল। কোলনের হচ্ছে আমরা 4টা অংশ বললাম, ঊর্ধ্বমুখী কোলন, অনুপ্রস্থ, নিম্নমুখী এবং হচ্ছে এই যে জাস্ট এইটুকু বাঁকা, এটা হচ্ছে কি, এটাকে আমরা হচ্ছে সিগাময়েড বলতে পারি। ঠিক আছে, মানে এই শুধু বাঁকাটুকু সিগাময়েড। এবং শেষ অংশ যে এই অংশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে মলাশয়। আচ্ছা, তো আমরা হচ্ছে অন্ননালী, পাকস্থলী, আর এইদিকে হচ্ছে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত সম্পর্কে পড়ছি। আচ্ছা, তবে এখানে 2টা হচ্ছে গ্রন্থি বাদ গেল, সেটা হচ্ছে আমাদের যকৃৎ গ্রন্থি এবং অগ্নাশয়। আচ্ছা, যকৃৎটা হচ্ছে মোটামুটি কালচে লাল রঙের। এটা হচ্ছে আমাদের দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বলা হয় থাকে 400 বা 450, 500 অধিক হচ্ছে বিক্রিয়া হয়, যার কারণে এটাকে আমরা জৈব রসায়ন গারো হচ্ছে বলে থাকি। আচ্ছা, যকৃৎ। আর যকৃৎ আমাদের দেহে সঞ্চয়ী এবং বিপাকীয় 2 ধরনের ভূমিকায় রাখে। আচ্ছা, তো যকৃৎ সম্পর্কে যেটা তথ্য, মূলত আগের বইয়ের এডিশনে ছিল হচ্ছে যকৃতের ওজন 1.5 থেকে 2 কেজি, কিন্তু 2022 এডিশন, সেখানে বলা আছে যে পুরুষ দেহে, অর্থাৎ পুরুষ দেহে হচ্ছে যকৃতের ওজনটা একটু বেশি হবে, সেটা হচ্ছে 1.4 থেকে 1.8 কেজি। এবং মহিলাদের দেহে, ফর ফিমেল, যকৃতের ওজনটা হবে হচ্ছে 1.2 থেকে 1.4 কেজি। আচ্ছা, তাহলে এমনিতেই আমাদের হচ্ছে আগের ভার্সন থেকে যদি কোনো প্রশ্ন আসে, বা আমরা হচ্ছে কোশ্চেন সলভের ক্ষেত্রে যেগুলো হচ্ছে আগের প্রশ্ন, অর্থাৎ 2022 এডিশনে তো হচ্ছে এই 2টা অ্যাড করা হয়েছে, 22 এর আগের যে ইউনিভার্সিটি বা মেডিকেল, সেখানে যদি কোনো অপশন থাকে, সেখানে হচ্ছে 1.5 থেকে 2 কেজি। আর একটা বলে রাখা দরকার যে আমাদের দেহের যে মোট ওজন, এই মোট ওজনের যকৃৎ হচ্ছে মাত্র 3 থেকে 5%। 3 থেকে 5% হচ্ছে যকৃৎ। আচ্ছা, এরকম আমাদের দেহের মোট ওজনের আরো 2টা কোরিলেট করে পড়া যায়, সেটা হচ্ছে এই যে অগ্নাশয়। অগ্নাশয় হচ্ছে আমাদের দেহের মোট ওজনের 1 থেকে 2%। এটা কোথায় আছে? এটা আছে হচ্ছে সমন্বয় ও নিঃসরণ যে অধ্যায় আছে, এটার হচ্ছে শেষে বিভিন্ন হচ্ছে হরমোনের যে ভূমিকা, অর্থাৎ একটা বড় যে চার্ট আছে, ওই চার্টের হচ্ছে 2-3 পৃষ্ঠা পরে 2022 এডিশনের বইয়ে বাম পাশে এটা হচ্ছে পাওয়া যাবে। শেষে হচ্ছে অগ্নাশয় বলে হচ্ছে বিভিন্ন হরমোন, যে আমাদের যে দেহের বিভিন্ন গ্রন্থি আছে, সেটার যে বর্ণনা, সেখানে লেখা আছে যে অগ্নাশয় দেহের মোট ওজনের 1 থেকে 2%। এটা হচ্ছে জাস্ট আমরা কোরিলেট করলাম যে যকৃৎ দেহের মোট ওজনের 3 থেকে 5%, অগ্নাশয় 1 থেকে 2%। আর রক্ত তাহলে কত পার্সেন্ট আমাদের দেহের ওজনের? রক্ত হচ্ছে দেহের ওজনের 8%। আচ্ছা, গেল। তাহলে যকৃৎ সম্পর্কে পড়লাম। আর যকৃৎ সম্পর্কে আরেকটা হচ্ছে,
এটা হচ্ছে যকৃৎ। যকৃতের অবশ্যই একটা আবরণ থাকবে, তো যকৃতের এই আবরণের নাম হচ্ছে গ্লিসেন্স ক্যাপসুল। এটা হচ্ছে স্ক্রিনে লেখা উঠবে, আমি এখানে লিখতেছি না কারণ লেখা অবস্থা খারাপ। আচ্ছা, তাহলে যকৃতের আবরণের নাম গ্লিসেন্স ক্যাপসুল। তাহলে এর সাথে আমরা আমাদের দেহের আরো কিছু হচ্ছে আবরণের নামগুলো শিখি। তাহলে আমাদের যকৃতের নাম কি? গ্লিসেন্স ক্যাপসুল। আমাদের কিডনি বা বৃক্কের আবরণের নাম হচ্ছে কি? ক্যাপসুল। তাহলে দুইটা গেল, যকৃতের আবরণের নাম হচ্ছে গ্লিসেন্স ক্যাপসুল, বৃক্কের আবরণ হ্যাঁ গ্লিসেন্স ক্যাপসুল, বৃক্কের হচ্ছে কি? শুধু ক্যাপসুল। আচ্ছা, মস্তিষ্কের আবরণের নাম কি? মস্তিষ্কের আবরণের নাম হচ্ছে মেনেনজিস। আবার আমাদের যেতে স্পাইনাল কর্ড আছে সেটার আবরণের নামও হচ্ছে মেনেনজিস। আবার আমাদের অস্থি আছে, অস্থির আবরণকে আমরা বলি হচ্ছে কি? পেরিঅস্টিয়াম। আবার তরুণ অস্থির আবরণকে আমরা বলতেছি হচ্ছে পেরিকন্ড্রিয়াম। আচ্ছা, এরপরে আমাদের ফুসফুস, আমরা ফুসফুসের আবরণকে কি বলতেছি? প্লুরা অথবা প্লিউরা, অনেকে অনেক কিছুই বলে। তো এইটুকুই হচ্ছে আবরণ নিয়ে ছিল, আরো কিছু যদি মনে আসতেছে না এই মুহূর্তে। এটা হচ্ছে আমাদের দেহের যকৃৎ সম্পর্কে আমি এইটুকু আমরা জানলাম। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যকৃৎ 1500 ঘন সেন্টিমিটার রক্ত সঞ্চয় করে রাখতে পারে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক। এবার মেডিকেলে হচ্ছে কোশ্চেন ছিল যে মানে কোন অঙ্গে সবচেয়ে বেশি মানে রক্ত থাকে বা হচ্ছে সঞ্চালিত হয়। এটা হচ্ছে যকৃতে থাকে হচ্ছে 1500 ঘন সেন্টিমিটার, আর লেখা আছে বৃক্কে হচ্ছে 1200 ml রক্ত প্রবাহিত হয়। ঠিক আছে, এটা আমি ভুল করছিলাম, আমি বৃক্কে দিছিলাম, আমার যকৃৎ মনে ছিল না। তাহলে যকৃৎ থেকে আমরা পড়লাম যকৃৎ হচ্ছে পর্দার নাম গ্লিসেন্স ক্যাপসুল। যকৃৎ দেহের ওজনের 3 থেকে 5%। এরপরে যকৃতের হচ্ছে সাধারণত হচ্ছে 1.5 থেকে 2 কেজি। আর পুরুষ দেহের যকৃতের ওজন 1.4 থেকে 1.8 কেজি। মহিলাদের যকৃতের ওজন 1.2 থেকে 1.4 কেজি। এরপরে যকৃতের মোট হচ্ছে 4টা খণ্ড আছে। সেই 4টা খণ্ড হচ্ছে ডান খণ্ড, ডান বাম কোয়াড্রেট। আচ্ছা, এই যে খণ্ড, এই পুরাটুকু হচ্ছে ডান খণ্ড। আচ্ছা, এই ডান খণ্ড তুলনামূলকভাবে বড়, কারণ এই যে এইটুকুর মধ্যে আরো 3টা খণ্ড আছে। আচ্ছা, তাহলে এরকম একটা প্রশ্ন মেবি ছিল কোন এক মেডিকেল ভর্তি পরীক্ষায় যে যকৃতের কোন খণ্ড বড়, সেটা হচ্ছে ডান খণ্ড, এবং যকৃতের ডান খণ্ডের নিচে থাকে হচ্ছে আমাদের পিত্তথলি। আরেকটা কথা মনে রাখতে হবে, এই যে পিত্তথলির ভিতর কিন্তু পিত্তরস থাকে। যকৃৎ পিত্তরস উৎপন্ন করে, কিন্তু পিত্তথলি সেই পিত্তরস ধারণ করে। এটা হচ্ছে আমরা ভুল করি। আরেকটা তথ্য হচ্ছে, এই যে আমাদের যে ইউরিয়া তৈরি হয় যে চক্র, অর্নিথিন চক্র, সেই অর্নিথিন চক্র হচ্ছে আমাদের যকৃতে সম্পন্ন হয়। আচ্ছা, এরপরে এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা হচ্ছে পেঁচায় ফেলি, সেটা হচ্ছে এই যে অভিন্ন যকৃৎ নালী, অভিন্ন পিত্তনালী, অ্যাম্পুলা, ভ্যাটার, এই 3টা জিনিস। আচ্ছা, পিত্তনালী থেকে যে নালীটা বের হয়েছে সেটাকে আমরা পিত্তথলি বা গল ব্লাডার, সেটাকে আমরা বলবো হচ্ছে পিত্তনালী। আর এই যকৃতের হচ্ছে মোট যে খণ্ডগুলো আছে, অর্থাৎ এই 3টা খণ্ডের থেকে যে নালী বের হয় তার নাম হচ্ছে অভিন্ন যকৃৎ নালী। এই অভিন্ন যকৃৎ নালী, এইটা হচ্ছে অভিন্ন যকৃৎ নালী, আর এটা হচ্ছে পিত্তনালী। এই অভিন্ন যকৃৎ নালী এবং পিত্তনালী মিলে যেটা তৈরি করে সেটাই হচ্ছে আমাদের অ্যাম্পুলা অফ ভ্যাটার, অথবা কোথাও লেখা ভ্যাটার অফ অ্যাম্পুলা, যেটা হচ্ছে ডিউডোনামে উন্মুক্ত হয়। এই যে আমরা পড়ছি না, এই যে ডিউডোনাম, এই ডিউডোনামে হচ্ছে অ্যাম্পুলা ভ্যাটার নামে উন্মুক্ত হয়। তাহলে যকৃৎ সম্পর্কে মোটামুটি আমাদের হচ্ছে বলা শেষ। 2টা ইনফরমেশন আরো আছে, সেটা হচ্ছে যকৃৎ হচ্ছে অ্যালডোস্টেরন এবং টেস্টোস্টেরন নামক 2টা হরমোন সবচেয়ে দ্রুত ধ্বংস করে। এছাড়াও অন্যান্য হরমোন, স্ত্রী যৌন হরমোন, এগুলা মোটামুটি করে, তবে অ্যালডোস্টেরন এবং টেস্টোস্টেরন সবচেয়ে দ্রুত মানে ধ্বংস করে। আর যকৃতে যে পিত্তথলি থাকে, এই পিত্তথলি থেকে হচ্ছে পিত্তরস, এই পিত্তরস হচ্ছে আমাদের খাদ্য পরিপাকে ভূমিকা রাখে। খাদ্য পরিপাকে হচ্ছে 3 ধরনের রস সবচেয়ে বেশি ভূমিকা রাখে, সেটা হচ্ছে পিত্তরস, অগ্নাশয় রস, এবং এই ক্ষুদ্রান্তের মধ্যে আন্তরিক গ্রন্থি আছে, সেই হচ্ছে কি? আন্তরিক রস। তাহলে আমরা মোটামুটি এখান থেকে যকৃতটা হচ্ছে নাই করে দিই, কারণ আমাদের যকৃৎ সম্পর্কে পড়া শেষ। এরপর হচ্ছে অগ্নাশয়। আমাদের দেহের অগ্নাশয় হচ্ছে মরিচের মতো একটা গ্রন্থি। এটা হচ্ছে মোটামুটি 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা হয়। এখানে অগ্নাশয়ের পাশেই লিখি, এটা হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার সম্ভবত মানে দৈর্ঘ্য হবে, এবং প্রস্থ হবে 5 থেকে 6, অর্থাৎ অর্ধেক। আর অগ্নাশয়ের হচ্ছে 2টা অংশ, একটা হচ্ছে 3টা অংশ মোট, মাথা, দেহ এবং হচ্ছে লেজ। এটাকে হচ্ছে লেজ বলা হচ্ছে, মাঝখানের অংশ দেহ, আর এটা হচ্ছে মাথা। আর অগ্নাশয়ের উইংসাং নালী থাকে, অর্থাৎ এখানে আমরা জানি অনেকগুলো হচ্ছে লোবিউল থাকে, লোবিউলের সকল নালীগুলো মিলে অ্যাসিনাস, সেগুলো মিলে হচ্ছে উইংসাং নালী তৈরি করে, যা হচ্ছে ডিউডোনামে উন্মুক্ত হয়। তাহলে এখানে দেখলাম ডিউডোনামে মোট 2টা জিনিস উন্মুক্ত হচ্ছে, একটা হচ্ছে উইংসাং নালী বা ডাক্ট অফ উইংসাং, আর একটা হচ্ছে আমাদের যে পিত্ত অ্যাম্পুলা ভ্যাটার বা ভ্যাটার অফ অ্যাম্পুলা, এই 2টা হচ্ছে ডিউডোনামে উন্মুক্ত হলো। আচ্ছা, আমরা একটু মনে করি ডিউডোনামের আকৃতি কি ছিল। ডিউডোনামের আকৃতি ছিল হচ্ছে ইউ আকৃতির। এরপরে আমাদের ম্যান্ডিবুলার আকৃতি ছিল ইউ আকৃতির। এরপরে হচ্ছে হাই ম্যান্ডিবুলার অস্থি, এটা সংখ্যা 1টা, এটা হচ্ছে ইউ আকৃতির। তাহলে
অগ্নাশয় সম্পর্কে আরো হচ্ছে মানে গুরুত্বপূর্ণ চারটা তথ্য আছে। সেটা হচ্ছে অগ্নাশয়ে আমরা চারটা হচ্ছে কোষ দেখতে পাই। সেটা হচ্ছে আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ এবং গামা কোষ। তো এই আলফা কোষ থেকে আলফা, বিটা, ডেল্টা, গামা এই চারটা হচ্ছে আমাদের দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ আলফা কোষ থেকে হচ্ছে গ্লুকাগন, বিটা কোষ থেকে হচ্ছে ইনসুলিন, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন এবং গামা কোষ বা হচ্ছে পিপি কোষ থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড খরিত হয়, যা আমাদের ক্ষুধা হ্রাস করে। এরপরে গ্লুকাগন এবং ইনসুলিন এরা পরস্পরের ভারসাম্য রক্ষা করে, আর গ্লুকাগন এবং ইনসুলিন ক্ষরণ নিয়ন্ত্রণ করে হচ্ছে সোমাটোস্ট্যাটিন। এই চারটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষায় আসতে পারে যে কোন কোষ থেকে কি খরিত হয়। তাহলে আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, তারপর হচ্ছে ডেল্টা কোষ থেকে হচ্ছে আলফা, বিটা, ডেল্টা, হ্যাঁ ডেল্টা কোষ থেকে হচ্ছে সোমাটোস্ট্যাটিন এবং পিপি কোষ বা গামা সেল, এখন বইয়ে পিপি কোষই লেখা, সেটা হচ্ছে আসলে পলিপেপটাইড ক্ষরণ করে, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, যেটা হচ্ছে আমাদের আসলে ক্ষুধা হ্রাস করে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অগ্নাশয় সম্পর্কে ছিল। এবং অগ্নাশয় রসও কিন্তু পরিপাকে ভূমিকা রাখে। যখন পরিপাক সম্পর্কে পড়ানো হবে, অর্থাৎ কোন রস কি পরিপাকে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে আমাদের তখন অগ্নাশয় পড়াবো। আচ্ছা, তো এইটুকু হচ্ছে গেল। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের পৌষ্টিক নালীর মধ্যে আমরা তিনটা গ্রন্থি দেখতে পাচ্ছি। আচ্ছা, সেই পৌষ্টিক নালীর বাইরে আমরা দেখলাম যে পৌষ্টিক নালীর ভিতরেও কিছু গ্রন্থি আছে, পৌষ্টিক নালীর বাইরেও আছে। আচ্ছা, পৌষ্টিক নালীর বাইরে হচ্ছে মোটামুটি ভাবে দুইটা গ্রন্থি। একটা হচ্ছে এখানে যে যকৃৎ ছিল, সে যকৃৎ কিন্তু নালীটা কিন্তু মোটামুটি বাহিরে, আবার এই অগ্নাশয় এটাও কিন্তু বাইরে। আবার আসলে লালা গ্রন্থি যেটা আছে সেটা ভিতরেই ধরা হয়, যেহেতু মুখ গহ্বরের ভিতরে, এটা হচ্ছে পৌষ্টিক নালীর একটা অংশ, ঠিক আছে। এটা হচ্ছে পৌষ্টিক নালীর ভিতরে, বাইরে না। কিন্তু এমনিতেই হচ্ছে যকৃৎটা হচ্ছে আমাদের নালীর বাইরে, সেখান থেকে অন্য একটা নালীর মাধ্যমে সেখানে যকৃতে যে পিত্তরস উৎপন্ন হচ্ছে এবং পিত্ত জমা হচ্ছে, পিত্ত থেকে এখানে যাচ্ছে। আচ্ছা, আর অগ্নাশয়ে একই অবস্থা। আর আমাদের পৌষ্টিক নালীর ভিতরে সেখানে হচ্ছে তান্ত্রিক গ্রন্থিগুলো আছে, পাকস্থলীর ভিতরে আছে গ্যাস্ট্রিক গ্রন্থি। এখন আমরা হচ্ছে আমাদের এই নালী টালি এইটুকু হচ্ছে পড়া শেষ। এরপর হচ্ছে আমাদের পৌষ্টিক খাদ্য পরিপাকের যে গ্রন্থিগুলো ভূমিকা রাখে, সেই পাঁচটা গ্রন্থি হচ্ছে লালা গ্রন্থি, যকৃৎ, গ্যাস্ট্রিক এবং আঞ্চিক। সবচেয়ে প্রথমে হচ্ছে লালা গ্রন্থি। লালা গ্রন্থি থাকে আমাদের দেহে মোট 3 জোড়া, অর্থাৎ 3 দুগুণে 6টা, অর্থাৎ 3 জোড়া। 3 জোড়া লালা গ্রন্থি হচ্ছে, এক নম্বর হচ্ছে প্যারোটিড, এগুলো স্ক্রিনে লেখা উঠবে, ঠিক আছে, বোর্ডে লিখুন। এক নম্বর হচ্ছে প্যারোটিড গ্রন্থি, 2 নম্বর হচ্ছে সাবম্যান্ডিবুলার এবং 3 নম্বর হচ্ছে সাবলিঙ্গুলার। সাবলিঙ্গুয়াল প্যারোটিড থাকে হচ্ছে আমাদের এই যে কানের নিচে থাকবে প্যারোটিড। আর সাবম্যান্ডিবুলার, ম্যান্ডিবুল মানে কি? সাব। আচ্ছা, সাব মানে হচ্ছে নিচে কোনো কিছু, মানে যদি বলা হয় সাব, সেটা হচ্ছে নিচে। যেমন হচ্ছে আমরা যে নবম অধ্যায় যে আছে উদ্ভিদ ছাড়ের তত্ত্ব, সেখানে পত্ররন্ধ্রের গঠনের ক্ষেত্রে কিন্তু পড়ছি সাব স্ট্রোমাটা বাই কুঠুরি, তার মানে কি স্ট্রোমাটার নিচে। আবার ছত্রাকের যে গঠন আছে, গিল, স্ট্রোমা, হাইমোনিয়াম, তার নিচে থাকে সাব হাইমোনিয়াম, সেরকম কোনো কিছু নিচে বোঝাতে সাব বোঝায়। তাহলে চোয়ালের নিচে যেটা সেটা হচ্ছে সাব ম্যান্ডিবুলার, আর জিহ্বার নিচে যেটা সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল। তাহলে আমাদের মানুষের মুখ গহ্বরে মোট হচ্ছে 3 জোড়া, অর্থাৎ 6টি লালা গ্রন্থি আছে। একটা হচ্ছে প্যারোটিড, এক জোড়া প্যারোটিড গ্রন্থি, এক জোড়া সাব ম্যান্ডিবুলার এবং এক জোড়া হচ্ছে সাবলিঙ্গুয়াল। আচ্ছা, এরপরে লালা গ্রন্থি সম্পর্কে যেটা জানতে হবে, এই যে লালা রস, এটা একটা তরল পদার্থ এবং তরল পদার্থের একটা অবশ্যই পিএইচ মান থাকবে। সেই পিএইচ মান হচ্ছে 6.2 থেকে 7.4, এটা হচ্ছে লালা রস। তাহলে এখানে দেখা যাচ্ছে অম্লীয় ক্ষারীয় মাঝামাঝি। বইয়ে লেখা আছে হচ্ছে লালা রস কিছুটা অম্লীয়। প্রশ্নে থাকতে পারে লালা রসের কেমন, অম্লীয়, ক্ষারীয়, কিছুটা অম্লীয়, কিছুটা ক্ষারীয়। তো লালা রস হচ্ছে কিছুটা অম্লীয়। আচ্ছা, এবং এর পিএইচ মান হচ্ছে 6.2 থেকে 7.4। আর একজন প্রাপ্তবয়স্ক সাধারণ মানুষ দিনে 1200 থেকে 1500 ml লালা ক্ষরণ করে। কত ml এখানে লিখে দিই, সেটা হচ্ছে 1200 থেকে 1500 ml। এটা পরীক্ষায় অনেক সময় হচ্ছে দেয় যে কত লিটার, সেই ক্ষেত্রে কিন্তু অপশনে 1200 থেকে 1500 ml ও লেখা থাকে। আমরা ফুল প্রশ্ন না করে 1200 থেকে 1500 টাকা দিই, কিন্তু এটা হচ্ছে লিটারে যদি করি তাহলে 1000 দিয়ে ভাগ দিলে যা তাই, অর্থাৎ 1.2 থেকে মোটামুটি হচ্ছে 1.5 লিটার হচ্ছে লালা করিত হয়। আর লালা রসে থাকে হচ্ছে টায়ালিন এবং মল্টেস নামক হচ্ছে এনজাইম। এই টায়ালিন এবং মল্টেস মুখ গহ্বরে শর্করা জাতীয় খাদ্যের আংশিক পরিপাক ঘটায়। ঠিক আছে, এটাই ছিল হচ্ছে লালা গ্রন্থি সম্পর্কে তথ্য। এরপরে যকৃৎ নিয়ে আমরা হচ্ছে আগেই পড়াশোনা করছি। গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে হচ্ছে পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্রন্থি হচ্ছে মোট হচ্ছে 4টা কোষে গঠিত। একটা হচ্ছে অক্সেন্টিক, তারপরে আছে হচ্ছে আর্জেন্টাফিন, জাইমোজেনিক এবং
মিউকাস কোষ, এটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। আন্ত্রিক গ্রন্থি থেকে কিছু পড়বো না, তবে এখানে একটা জিনিস পড়ার আছে, সেটা হচ্ছে লালা গ্রন্থি তরল পদার্থ, এখানে কতটুকু হচ্ছে পানি থাকে। লালা গ্রন্থিতে মোটামুটি হচ্ছে 95.5 থেকে 99.5% হচ্ছে পানি থাকে হচ্ছে লালা গ্রন্থির থেকে যে নিঃসৃত লালা রস, সেই লালা রসে 95.5 থেকে 99.5% পানি থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থিতে কতটুকু পানি থাকে? গ্যাস্ট্রিক গ্রন্থিতে পানির পরিমাণ হচ্ছে সম্ভবত 95.5%, ঠিক আছে, বা হচ্ছে না 99.45 এরকম একটু থাকে, ভুল হলে স্ক্রিনে সংশোধন করে দেওয়া হবে। আচ্ছা, আন্ত্রিক গ্রন্থিতে যে রস, সেখানে পানির পরিমাণ হচ্ছে 98.5%, এবং অগ্নাশয় রস সেখানে মেবি লেখা নেই, বইয়ে 98% থাকলেও থাকতে পারে। যদি এটা ঠিক হয় তাহলে স্ক্রিনে শো করা হবে। আচ্ছা, তো এই ছিল হচ্ছে গ্রন্থি সম্পর্কে হালকা পাতলা বেসিক কিছু ইনফরমেশন।